অবশেষে ঠিক করলাম অফিসে ছুটি নিয়ে একবার ধারে কাছে কোথাও বেড়াতে যাব। ঘনিষ্ঠ বন্ধু নিপিনকে আমার একান্ত ইচ্ছার কথাটা জানালাম। চল না দুজনে মিলে কোথাও ঘুরে আসি। না না, এখন কোথাও যাব না, কাজের বিশাল চাপ আছে। বাবার ব্যবসাটাকে আগে ভালো করে দাঁড় করাই, তারপর নয় দেখা যাবে। ও, তোর ব্যস্ততা কবে যে কমবে? ঠিক আছে, একাই যাব। এত সুন্দর ইচ্ছাটাকে তো নষ্ট করতে দেওয়া যায় না। আচ্ছা, প্রকৃতির কোলে বিশ্রাম নেওয়ার মতো স্থান কি কাছে পিঠে কোথাও আছে? কেন, আমাদের নাকের ডগাতেই তো বিলোগ্রাম আছে, তুই ওখানে যেতে পারিস। বেশ মনোরম জায়গা, তুই ওখানে নিজেকে নতুনভাবে খুঁজে পাবি। আর হ্যাঁ, একটা ভালো কথা, তুই যদি ওখানে যাস, আমার চেনা জানা লোক আছে, তোর থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। কথাটা আমার মনে ধরলো। মন্দ বলেনি নিপেন। সিদ্ধান্ত নিলাম বিনোদগামী বেড়াতে যাব। অফিসে 3 ছুটি নিয়ে একজনের মতো লটবহর সমেত একদিন বেরিয়ে পড়লাম। বিনোদগামের এই বাড়ির হদিস নিপেনই আমাকে দিয়েছিল। লজ ভাড়া করে বাইরে থাকা মানে প্রচুর ব্যয় সাপেক্ষ ব্যাপার, তাই আমার থাকা খাওয়া যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য নিপেন আগে থেকেই বাড়িওয়ালার সাথে কথা বলে রেখেছে। জায়গাটা ভারী চমৎকার। একটা ফাঁকা মাঠের উপর এই বাড়িটা গড়ে উঠেছে, আর তার পেছনে বেশ খানিকটা দূরে একটা পাহাড়। স্থানীয় লোকেরা একে বলে চোরকি পাহাড়। চোখ ফেরাতেই দেখি সাদা পোশাক পরে এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছে। আপনি কি নিপেন বাবুর বন্ধু? হ্যাঁ, আর আপনার পরিচয়টা? আমি নিপেনের কাকা। তুমি যে আসবে তা নিপেন আমায় আগেই জানিয়েছিল। নিপেনকে তো কতবার এখানে আসার কথা বলেছি, ও এখন ওর বাপের মতো কাজ আর কাজ। ছাড়ো, বাদ দাও। কেমন লাগছে জায়গাটা? ভালোই, বেশ সুন্দর জায়গাটা। বেশ বেশ, তোমার দোতলায় থাকার ব্যবস্থা করা হয়েছে, যাও তো একবার দেখে নাও। কোনো অসুবিধা হলে কিন্তু বলবে। উপরে উঠেই ইতস্তত ছোট ছোট পাহাড়ের টিলার সৌন্দর্য চোখে পড়ল। অদূরে তপবন পাহাড়ের মনোরম হাতছানি। মোহিত হয়ে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এত নিকটে যখন পাহাড়টা, মনে মনে ঠিক করে নিলাম কাল বিকালে একবার হাঁটতে হাঁটতে ঘুরে আসব। এমন সময় দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ। এই সময় আবার কে এলো? দরজা খুলতেই সামনে একজন অপরিচিত লোক। চুল উস্কো খুস্কো ও মলিন বেশ। খ্যারখ্যারে কণ্ঠে সে বলল, नमस्ते बाबू साहब, हमार नाम किशन लाल আছে। আমি রিক্সা চালাই। ওই যে হরিজন বস্তি আছে, আমি ওখানে থাকি। তা আপনার কি রিক্সা লাগবে? না না, দুপুরে একজন ট্যাক্সিওয়ালার সঙ্গে আমার পাকা কথা হয়েছে। কাল সকালে ট্যাক্সি করে বিনোদগাম ঘুরবো, আর বিকালের দিকে একবার চোরকি পাহাড়ের দিকে যাব। হ্যাঁ, ওখানে যাবেন না বাবুজি। বিকালে পয়দল ওই তপোবনের দিকে একদম যাবেন না বাবুজি। তার উপর কাল আবার অমাবস্যা। অমাবস্যা তো কি হবে? सूरज डूबे गेले ढोलिया का कब्रस्थान জেগে উঠবে, আপনি মুসিবত মে পড়ে যাবেন বাবুজি। দূর, আমি তো পাহাড়ে যাব, আর কবরস্থানের প্রশ্ন আসছে কোথা থেকে? তাছাড়া এসব কথাবার্তার কোনো যুক্তি নেই, যত সব আজগুবি। আমি সচ বাত বলছি বাবুজি, মুসিবত মে পড়ে যাবেন, ওখানে যাবেন না বাবুজি। কিসের মুসিবত? ভূতপেত? হ্যাঁ, ওসবে আমার বিশ্বাস নেই। আর যদি বলো চোর ডাকাত, সেক্ষেত্রে ভয়ের একটা ব্যাপার আছে বটে। তবে তোমার চিন্তা নেই, আমি ঠিক সন্ধ্যার আগে ফিরে আসবো। ঠিক আছে, যা ভালো বুঝেন করেন। কথাটা বলেই কিষানলাল ফিরে যাচ্ছে। বেচারা ভাড়ার আশায় এসেছিল। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি বরং একটা কাজ করো, পরশু সকালে
তোমার রিক্সাটা নিয়ে আসো। আমি তো সকালে রিক্সা চালাই না বাবু সাহেব। আমি সূরজ ডুবে গেলে তারপর চালাই। কথাটা বলি সে হনহন করে নেমে গেল। পরের দিন বিকেল 5টায় তপবন পাহাড়ের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। পাহাড়টা বাড়ি থেকে যতটা কাছে মনে হচ্ছিল ঠিক ততটা কাছে কিন্তু নয়। আমার পৌঁছাতে প্রায় 1 ঘন্টার উপর লেগে গেল। সমতলে হাঁটার অভ্যেস থাকলেও এখানে ঈষৎ আঁকা বাঁকা উঁচু নিচু পথ, হাঁটা বেশ সমদায়কই। খানিকক্ষণ হাঁটার পর পশ্চিম আকাশে চোখ যেতেই আঁতকে উঠলাম। একটা বিশাল মেঘের চাই ধীরে ধীরে শহরটা যেন গ্রাস করে ফেলেছে। বৃষ্টি অবশ্যম্ভাবী। দুর্যোগের সম্ভাবনা মাথায় নিয়ে উপরে ওঠা বিপজ্জনক, তাই যতটা সম্ভব দ্রুত নিচে নামার তোড়জোড় করতে থাকলাম। সন্ধ্যা তখন নাম্য করছে। ভাবছি হেঁটে ফিরবো কিভাবে? এখান থেকে তো এখন গাড়ি ঘোড়া পাওয়া বহুত মুশকিল। বিপদ বুঝি এভাবেই আসে। বৃষ্টি তখনও শুরু হয়নি, তবে ঘনিয়ে এসেছে গোমটে অন্ধকার। ঘন ঘটা এমনই ভয়ঙ্কর যে সন্ধ্যার পাককালে রাত্রি ঘনিয়ে এলো প্রায়। একটু আগেই চুরকি পাহাড়টা অসহ্য দেখতে পাচ্ছিলাম, এখন সেটাও আর দেখা যাচ্ছে না। অন্ধকার গভীরে কোথায় হারিয়ে গেছে যেন। কিছুক্ষণের মধ্যেই ঝেপে বৃষ্টি নেমে এলো, সঙ্গে হালকা জোরো বাতাস, মুহূর্তেই ভিজে সপসপে হয়ে গেলাম। ভিজতে ভিজতে এগিয়ে চলেছি। ঘুটঘুটে অন্ধকার পথ। বেশ কিছুক্ষণ পর আমার মনে হলো আমি ঠিক পথে যাচ্ছি তো। সাহসে ভর করে আমি এগোতে থাকলাম। পথে কোনো জনপ্রাণী নেই যে কাউকে কিছু জিজ্ঞাসাবাদ করব। কেবল আমি অন্ধকারে ভূতের মতন হাঁটছি। ইতিমধ্যে অবশ্য বৃষ্টিটা থেমে গিয়েছিল, তবে ঝোড়ো বাতাস ও বিদ্যুতের চমকের কোনো বিরামই নেই। আমিও বিরামহীন হেঁটে চলেছি। রাস্তা যেন আর শেষ হতে চায় না। কতক্ষণ হাঁটছি কে জানে। পকেট থেকে দামি হাত ঘড়িটা সময় জানার জন্য বের করলাম। বৃষ্টির জন্য ঘড়িটা এতক্ষণ পকেটেই পুরে রেখেছিলাম। ঘড়ির ফসফরাসের আলোয় সময় দেখে চমকে উঠলাম। 8টা বাজে। তার মানে 1.5 ঘন্টা ধরে হাঁটছি। এতক্ষণ তো বাড়ি পৌঁছে যাওয়া উচিত ছিল, কিন্তু কোথায় বাড়ি? আর তো কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। শুধু যেদিকেই তাকাই হাহা অন্ধকার। আমার আর বিন্দুমাত্র সংশয়ের অবকাশ রইল না যে আমি ভুল পথের কবলেই পড়েছি। তাহলে এখন উপায়? সারা রাত কি এভাবেই পথের ধাঁধায় মরতে হবে নাকি? একই সমস্ত শরীর ভিজে ইঁদুরের মতো চুপসে গেছে। পা দুটো যেন চলতে চাইছে না। ঠিক এমন সময় দূরে নজরে পড়ল রাস্তার অপর প্রান্তে একটি টিমটিমে আলোর বিচরণ। সেই অস্পষ্ট আলোয় মনে হচ্ছে যেন কোনো আস্তানা টাস্তানা সেখানে বিদ্যমান। আলো যখন জ্বলছে মানুষজন থাকবে নিশ্চয়ই। এই ভেবে আমি আলো লক্ষ্য করে এগোতে থাকলাম। কিছুক্ষণ পর দেখতে পেলাম বিস্তৃত এক ফাঁকা মাঠের মতন। সেখানে ইতস্তত কিছু বড় বড় গাছগাছালি। তারই এক প্রান্তে জীর্ণ পুরাতন ও ভগ্নপ্রায় একখানা ঘর। একটা লণ্ঠনের আলোয় সেই ঘরের চিল্লিতে বারান্দা থেকে নিষ্পাপ আলো ছড়িয়ে পড়েছে। ঘুটঘুটে অন্ধকার ফাঁকা মাঠে কেবলমাত্র একটাই জীর্ণ ঘর দেখে মনের মধ্যে কেমন যেন একটা খটকা লাগলো। কিন্তু তখন আমার শরীরে মনের অবস্থা এমনই যে অত শত গুরুত্ব দিতে পারার অবকাশ কই। এখন কোনো ক্রমে একটা ঠাঁই পেলেই বেঁচে যাই। আমি এগিয়ে গেলাম। লণ্ঠনটা এক কোণেই জ্বলছে। আমি বার কয়েক এদিক সেদিক উকিঝুঁকি মারলাম। তারপর জোরে চেঁচালাম, কেউ কি আছো? কেউ কি আছো এখানে? প্রত্যুত্তরে কতগুলি চামচিকির ডানা ঝাপটানোর শব্দ শোনা গেল মাত্র। চারিদিক শুনশান, কোনো মনুষ্য প্রাণীর সাড়া পেলাম না। ক্লান্তিতে আমার সারা শরীর ঝিমিয়ে আসছিল।
আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তাই সমস্ত ক্লান্তি উজাড় করে ভাঙা বারান্দার উপরে বসে পড়লাম। এইভাবেই অনেকক্ষণ বসে আছি আর ভাবছি কি কক্ষণে যে হেঁটে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন মনে হচ্ছে কিষানলালের কথাটা গুরুত্ব না দিয়ে বড় ভুল করেছি। এইদিকে বাইরে বৃষ্টি না হলেও বাতাস বয়ে চলেছে অনবরত। লম্ফটা আমার পাশেই রাখা ছিল, সেই দিকেই নজর যেতে বিস্ময়ে চমকে উঠলাম। যেইভাবে জোরে বাতাস বইছে তাতে করে তো লম্ফটা এতক্ষণ চলে থাকার কথা নয়, নিভে যাওয়া উচিত। তবে এটা কিভাবে চলছে? ব্যাপারটা এতক্ষণে তাৎক্ষণিক উত্তেজনায় খেয়ালই করিনি। এখন খেয়াল হতে বুকটা ধড়াস করে উঠল। ঘটনাটা কি বোঝার জন্য লণ্ঠনটা হাতে তুলে নিতেই কার যেন পায়ের শব্দ শোনা গেল। কেউ এসেছে ভেবে উঠে দাঁড়াতেই চক্ষু স্থির, রক্তহীন হয়ে এলো। আমার নিকটেই দাঁড়িয়ে এক বিপুলাকার বিভৎস মূর্তি, ক্ষত বিক্ষত মুখ, চোখ থেকে যেন আগুন ঠিকরে পড়ছে, আর তার সাথে ছড়িয়ে পড়েছে উৎকট গন্ধ। উফ, কি নরকীয় দৃশ্য! মুহূর্তের আকস্মিকতায় আমি নিদারুণ আতঙ্কে শিউরে উঠলাম। বারান্দা থেকে নেমে এলাম, তারপর আতঙ্কে দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে লাগলাম। খানাখন্দ জলকাতা পেরিয়ে প্রাণ ভয়ে দৌড়াচ্ছি। কতবার যে হোঁচট খেলাম, তবু উঠে দাঁড়িয়ে আবার দৌড়াচ্ছি। এইভাবে দৌড়াতে দৌড়াতে একটা বড় গাছের তলায় দাঁড়িয়ে প্রচন্ড হাঁপাতে লাগলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, চলার কোনো শক্তি রইল না। মনে হচ্ছিল ওইখানেই বোধহয় সংজ্ঞাহীন লুটিয়ে পড়ব। ঠিক সেই সন্ধিক্ষণে আকস্মিক বাতাসে ভেসে এলো এক প্যাক শব্দ। আমি উৎকণ্ঠ হয়ে উঠলাম, শরীরের সমস্ত শক্তি উজাড় করে চিৎকার করে উঠলাম, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! একটা গাড়ি আমার নিকট এসে থেমে গেল। মুহূর্তের মধ্যে বিদ্যুৎ চমকে দেখতে পেলাম সম্মুখে একটা রিক্সা দাঁড়িয়ে। बाबू साहब, आप इस कब्रिस्तान में? খ্যার খ্যারে কণ্ঠে শোনা গেল। অমনি মনে পড়ে গেল কিষানলালের কথা। ক্ষীণ স্বরে বললাম, কে? কিষানলাল? हाँ बाबूजी, आसेन, जल्दी जल्दी हमार रिक्शाয় বসেন। কিষানলালের নাম শোনা মাত্রই আমি দ্বিতীয়বারের মতো যেন জীবন ফিরে পেলাম। আমি কাল বিলম্ব না করে সোজা তার রিক্সায় চড়ে বসলাম। বাড়িতে যখন ফিরলাম তখন বেশ রাত। গিয়ে দেখি বাড়িওয়ালা আমার জন্য জেগে বসে আছেন। থমথমে মুখে কিছুটা রাগান্বিত মনে হলো। আমি তাকে সমস্ত ঘটনা ধীরে ধীরে বললাম। শুনে তিনি কিছুক্ষণ উদাস হয়ে রইলেন। আমার দিকে চেয়ে স্থির কণ্ঠে বললেন, আপনার ভাগ্যটা ভালো, এই যাত্রায় বেঁচে ফিরেছেন। আর যার জন্য ফিরলেন সেই কিষানলাল কোনোদিন কারো ক্ষতি করেনি, বরাবরই সকলের ভালো করেই এসেছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? কিষানলাল আর ইহা জগতে নেই। গত বছরই এইরকম এক অমাবস্যার রাতে ওই টুলিয়া কবরস্থানের কাছেই সে রহস্যজনকভাবে মারা যায়। কথাগুলো বলি বাড়িওয়ালা ধীর পদক্ষেপে বিদায় নিলেন। আমি একাকী স্তম্ভিত হয়ে বসে রইলাম।